তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোলের ৩য় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। আমি গুরুত্বপূর্ণ ১০ থেকে ১৫ টার মতন প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু আর যে ধরনের প্রশ্ন হতে পারে সমস্তটাই কিন্তু একই সাথে আলোচনা করে দেব। অর্থাৎ ১০-১২ টা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদের পুরো যে অধ্যায়টা আছে তার কিন্তু রিভিশন হয়ে যাবে। যদিও আমি বলব এমসিকিউর ক্ষেত্রে কিন্তু হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়ে গেলে 100% কমন পাওয়া যায় না। তাই তোমরা কিন্তু ১ম এ টেক্সট বইটা ভালো করে পড়ে আসো, বায়ুমণ্ডলের যে অধ্যায়টা রয়েছে। তারপরে কিন্তু এই ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে যেকোনো প্রশ্ন দিলে তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। আর বলে রাখি, তোমাদের কিন্তু অলরেডি আমি যে ২য় অধ্যায় আছে অর্থাৎ বায়ুমণ্ডল থেকে কিন্তু অলরেডি এভাবে এমসিকিউ প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তো সেই আলোচনাটাও দেখে আসো, সেটা দেখলে কিন্তু বুঝে যাবে যে আজকের আলোচনাটা কিভাবে হবে। আর এই যে আলোচনাটা হবে এর পিডিএফ তোমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। পিডিএফটা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। তাহলে বুঝতে পারবে যে পিডিএফটা কি করে পাবে। তো আজকের এই ক্লাসে তোমাদের বায়ুমণ্ডল অর্থাৎ যে ৩য় অধ্যায় আছে তার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। আর তোমাদের ভূগোলের কিন্তু বড় প্রশ্ন সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে মাধ্যমিক ২০২৬ এর জন্য। সে টেস্ট হোক বা ফাইনাল, তোমাদের কিন্তু সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। তার সাথে অন্যান্য সাবজেক্টেরও কিন্তু আমি এমসিকিউ প্রশ্ন, বড় প্রশ্ন এবং আ যে এসএকিউ, এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু আমি সাজেশন আকারে আলোচনা করছি। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো দেখে এসো। তার লিঙ্ক ডেসক্রিপশন অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তো আজকে বেশি কথা বাড়াচ্ছি না। তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো প্রশ্ন উত্তরগুলো, অথবা পিডিএফ এর জন্য যেটা বললাম সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলে বুঝতে পারবে যে পিডিএফটা তোমরা কিভাবে সংগ্রহ করতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করো। প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক হলো একটি, উত্তর হবে মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাংক এবং মগ্নচড়া থেকে আরো কি প্রশ্ন হতে পারে? যেমন ডগার্স ব্যাংক মগ্নচড়া সৃষ্টি হয়েছে উত্তর সাগরে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটা? উত্তর গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক স্থানটি কিসের জন্য বিখ্যাত? উত্তর মৎস্য চাষের জন্য। তো একটা প্রশ্ন আলোচনা করলাম এবং তার সম্পর্কিত আরো কি প্রশ্ন হতে পারে একই সাথে আলোচনা করে দিলাম। তো দেখো, একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আমাদের ৪ টে প্রশ্ন হয়ে গেল। তো পুরো আলোচনাটা কিন্তু এভাবেই হবে। তো অবশ্যই সম্পূর্ণ আলোচনাটা দেখো, সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা রিভিশন হয়ে যাবে। তো যেটা ১ম এ বললাম, তোমরা কিন্তু টেক্সট বইটা একটু পড়ে এসে বায়ুমণ্ডল অধ্যায়টা টেক্সট বই থেকে তারপরে ক্লাসটা করো, তাহলে কিন্তু সম্পূর্ণ রিভিশন তোমাদের হয়ে যাবে। ২য় প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করে যে উপকূলে? উত্তর হবে নিউফাউন্ডল্যান্ড উপকূলে। একই সাথে দেখবে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখার নাম কি? উত্তর হবে আগুরহাস স্রোত। নেক্সট প্রশ্ন চলে আসি, সমুদ্রে ভাসমান বরফ স্তূপকে কি বলে? উত্তর হবে হিমশৈল। এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবে। তারপরের প্রশ্ন, ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। একই সাথে আরো কিছু স্রোত সম্পর্কে আরো কিছু প্রশ্ন হতে পারে, যেমন শৈবাল সাগর দেখা যায়? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। বেরিং স্রোত প্রবাহিত হয় উত্তরের প্রশান্ত মহাসাগরে। ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় কোথায়? প্রশান্ত মহাসাগরে। বেঙ্গুয়েলা স্রোত কোথায়? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। এখান থেকে কিন্তু যেকোনো প্রশ্ন দিতে পারে। ব্রাজিল স্রোত কোথায় হয় এটাও দিতে পারে, বাকি যেগুলো বললাম সেগুলোও দিতে পারে। তো এভাবেই কিন্তু দেখলাম যে একটা স্রোত কোথায় সৃষ্টি হয়, বাকি স্রোতগুলো কোথায় সৃষ্টি হয় সেগুলো কিন্তু একেবারে পড়ে নিলাম। এভাবে কিন্তু প্রশ্নগুলো হবে, এভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ কি? উত্তর হবে উপসাগরীয় স্রোত। এবার যদি বলি একটা শীতল স্রোতের উদাহরণ কি? উত্তর হবে ল্যাব্রাডর স্রোত। আরো কিন্তু শীতল স্রোত আছে, তোমরা কিন্তু বাকিগুলো বই থেকে পড়ে রাখবে। যেকোনো কিন্তু হয়তো অপশনে ধরো এই ৪ টি এই ল্যাব্রাডর জায়গায় কিন্তু অন্য একটা ধরো দিল। যেটা বলল এর মধ্যে কোনটি শীতল স্রোত? ল্যাব্রাডর ধরো দিল না, বাকি অন্যর মধ্যে অন্য একটা দিল। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু টেক্সট বই থেকে বাকি যে শীতল স্রোতগুলো আছে সেগুলো কিন্তু একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো, এল নিনোর প্রভাব দেখা যায়? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। একই সাথে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। এটা কিন্তু দিতে পারে যে নিউফাউন্ডল্যান্ডের তুষারপাত কোন স্রোতের প্রভাবে হয়? উত্তর হবে ল্যাব্রাডর। আর ল্যাব্রাডর কি একটা শীতল স্রোত। পরবর্তী প্রশ্ন, উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘন্টায় প্রায়? উত্তর হবে ৮ কিলোমিটার। এবং উপসাগরীয় স্রোতের রং কি? উত্তর হবে গাঢ় নীল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে স্রোতের সৃষ্টি হয়? উত্তর হবে পেরিজি জোয়ার। যে জোয়ারের সৃষ্টি হয়, স্রোত না, জোয়ারের সৃষ্টি হয়, উত্তর হবে পেরিজি জোয়ার। একসাথে দেখবে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি বলে। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তারপরে সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয়? উত্তর হবে অমাবস্যায়। এবং এর সাথে দেখবে ২৪ ঘন্টা পৃথিবীর প্রতিটি স্থানে জোয়ার হয়, উত্তর হবে দুবার। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? উত্তর হবে ২৪ ঘন্টা ৫২ মিনিট। একসাথে দেখবে কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে ন্যূনতম ব্যবধান কত? উত্তর হবে ৬ ঘন্টা ১৩ মিনিট। তারপরে
পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়, এটা দেখে রাখবে। একটি মুখ্য এবং একটি গৌণ জ্বরের মধ্যে ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এগুলো কিন্তু দিতে পারে। বাকি কিন্তু আরো কটা প্রশ্ন বলছি, এগুলোও দেখে রাখবে। যেমন মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে কত করে অবস্থান করতে হবে? 90 ডিগ্রি। কত কোণে? তারপরে হচ্ছে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে প্রবেশ করে, একে বান বলে। তারপরে পৃথিবীর কেন্দ্রতে বলের প্রভাবে কেন্দ্রাতিক বলের প্রভাবে হবে এটা। কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার হয়। এগুলো কিন্তু দিতে পারে। তো এই ছিল তোমাদের বায়ুমণ্ডল যে অধ্যায়, ২য় অধ্যায় ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আমি বলছি না যে এই কটা প্রশ্ন করলে তোমরা একদম 100% কমন পাবে। তোমাদের যেটা ১ম এই বললাম, টেক্সট বই থেকে ভালো করে বায়ুমণ্ডল চ্যাপ্টারটা পড়ো, তারপরে এই প্রশ্নগুলো করো, তাহলে কিন্তু রিভিশন হয়ে যাবে এবং তোমরা কিন্তু বেশি, বেশি করে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করো। আগের বছর যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো। সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় দেবে। আর আগের বছরের টেস্ট পেপার যে এবিটিএ হোক বা স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেগুলো থেকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর তোমরা পিডিএফটা পাবে। আর পিডিএফ এর জন্য তোমরা কিন্তু ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজ করলেই কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর অন্যান্য যেমন বায়ুমণ্ডলের সাজেশনটা দেখেছো তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।